ওয়েলকাম টু আকাশবাণী। আবার চলে এসেছি, জানো আমাদের একটাই কাজ ভিডিও বানানো, তাছাড়া কোনো কাজ নেই, বেকার বসে থাকি সারাদিন। দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছিলাম যে ইন্ডিয়া ওমেন্স টিম মায়ানমারে পৌঁছে গেছে। মায়ানমারে ওমেন্স অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড 2 এর খেলা আছে 3 এপ্রিল থেকে। তো সেই খেলার জন্য মায়ানমারে পৌঁছে গেছে এবং গতকাল থেকে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তো আজকে সেকেন্ড ডে, ইন্ডিয়া টিম ওখানে প্র্যাকটিস করছে। তো যদিও বা ওই ভিডিওগুলো বা ছবিগুলো দিতে পারবো না, কপিরাইট ইস্যু। তো যাই হোক, ইন্ডিয়া এইখানে এই রাউন্ড 2তে টোটাল 12টা টিম আছে। 12টা টিমকে 3টে গ্রুপে ভাগ করা হয়েছে, 4টে করে। গ্রুপ এতে আছে ইন্ডিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, মায়ানমার। একমাত্র ইন্ডিয়ার থেকে র্যাঙ্কিংয়ে আগে আছে হচ্ছে মায়ানমার, বাকি সবাই ইন্ডিয়া থেকে র্যাঙ্কিংয়ের পিছনে। কিন্তু আগেই দেখেছো র্যাঙ্কিং কিন্তু ম্যাটার করে না। হিরো গোল্ড কাপে দেখেছো ইন্ডিয়ান র্যাঙ্কিংয়ের একদম কাছে একজন ছিল, আর নেপাল কিন্তু অনেক পিছনে ছিল, তবুও ইন্ডিয়া হেরে গেছিলো। কিন্তু সেই নেপালকেই আবার ইন্ডিয়া হারিয়েছে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তো যাই হোক, দেখা যাক এবার কি হয়, কারণ এইখান থেকে এই গ্রুপ, এখানে 3টে গ্রুপ রয়েছে। তো 3টে গ্রুপ থেকে যেই 3টে টিম টপ করবে, সেই 3টে টিম কোয়ালিফাই করবে রাউন্ড 3তে। আর রাউন্ড 3তে র্যাঙ্কিং অনুযায়ী 5টা টিম অলরেডি কোয়ালিফাই করে আছে, ঠিক আছে? তো যেই 5টা টিম বলছি পরে, কিন্তু তারা ডাইরেক্ট কোয়ালিফাই করেছে, সেটা আগের দিন আমি বলে দিয়েছিলাম, যেদিন একা ভিডিও বানিয়েছিলাম, সব ব্যস্ত মানুষ, তো একা ভিডিও যেদিন বানিয়েছিলাম সেদিন বলে দিয়েছিলাম। সেগুলো আবার আজকে শুনে নাও, তার সাথে আরও খবর আছে, সেগুলোও জেনে নেবে। তো ইন্ডিয়ার ফার্স্ট খেলা আছে ইন্দোনেশিয়ার সাথে 3 এপ্রিল দুপুর 2টো থেকে। তো জানি না খেলাটা টেলিকাস্ট হবে কি না, হতে পারে ইউটিউবে হয়তো লাইভ দেখাতে পারে কোনো জায়গায়। তো সবাই ফেসবুকেই পাবে, টিভিতে আশাই করো না। তো সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করব যে লিঙ্ক খোঁজার, যে লিঙ্ক পাওয়া যাচ্ছে কিনা। যদি পাই তো আমরা আমাদের মতো ফেসবুক পেজে অবশ্যই দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে চলে যাও। তো প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইন্দোনেশিয়া, তারপরে সেকেন্ড ম্যাচ 6 তারিখে ইন্ডিয়া ভার্সেস নেপাল, ওটাও দুপুর 2টো থেকে। থার্ড ম্যাচ 9 তারিখ 9 এপ্রিল ইন্ডিয়া ভার্সেস মায়ানমার, ওটা দুপুর 2:30টা থেকে। তো এই 3 দিন 3টে ম্যাচ রয়েছে। তো ইন্ডিয়াকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে 3টে ম্যাচই জিততে হবে, আর না হলে 2টো ম্যাচ তো জিততেই হবে ইন্ডিয়া এবং নেপাল এবং ইন্দোনেশিয়ার সাথে, আর মায়ানমারের সাথে ড্র করতেই হবে এবং গোল ডিফারেন্স যথেষ্ট বেশি থাকতে হবে। কারণ মায়ানমার যথেষ্ট ভালো টিম এবং ওদের দেখেছো, যারা হিরো গোল্ড কাপ দেখেছো, যে ওদের ফিজিক কতটা ভালো। তো সেই জায়গা থেকে যথেষ্ট টাফ টুর্নামেন্ট, কারণ এখানে সেকেন্ড হওয়ার কোনো চান্স নেই। হলে গ্রুপ টপ হতেই হবে, কারণ টপ হতেই হবে, না হলে কোয়ালিফাই করতে পারবে না। রাউন্ড 1 থেকে তো উঠে এসছে, বা রাউন্ড 2টাও কোয়ালিফাই করতে পারে কিনা দেখা যাক। ইন্ডিয়া তো পারফরমেন্স দেখেছো যথেষ্ট ভালো আছে, শুধু একটু ওই ফিনিশিংগুলো ঠিক করতে হবে, আর কিছুই না। তো এটা হলো রাউন্ড 2 এর খেলা। এবার রাউন্ড 2 থেকে যেই 3টে টিম উঠবে, সেই 3টে টিম, আর যেই 5টা টিম কোয়ালিফাই করে গেছে তার মধ্যে আছে হচ্ছে অস্ট্রেলিয়া, চায়না পিআর, থাইল্যান্ড, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া। এরা ডাইরেক্ট কোয়ালিফাই করে গেছে। এই 5 জনের সাথে এইখান থেকে যেই 3 জন উঠবে, সেই 3 জনের খেলা হবে। এই 3 জন আর এই 5 জন, টোটাল 8 জন। 8 জনকে 2টো গ্রুপে ভাগ করা হবে। যেই 2টো গ্রুপ হবে, সেই 2টো গ্রুপের উইনার এবং রানার আপ, এই দুজনকে দুজন 4 জন, এবং 4 জনের তোমার হচ্ছে ক্রিস ক্রস খেলা হবে। মানে এই গ্রুপের উইনারের সাথে ওই গ্রুপের রানার আপ, ওই গ্রুপের রানারের সাথে এই গ্রুপের উইনার। এইভাবে খেলা হলে যেই দুজন উঠবে, যেই দুজন জিতবে, সেই দুজন কিন্তু কোয়ালিফাই করবে 2020 টোকিও ওমেন্স অলিম্পিকে, ঠিক আছে? তো অলিম্পিকে ওমেন্স অলিম্পিক কি হয়, যাই হোক, টোকিও অলিম্পিকে, ঠিক আছে? তো সেইখান থেকে কিন্তু যথেষ্ট টাফ টুর্নামেন্টটা, কারণ যদিও ইন্ডিয়া সেকেন্ড রাউন্ড যদি ক্রস করে যায়, থার্ড রাউন্ডে যায়, তাহলে কিন্তু থার্ড রাউন্ডে যথেষ্ট কঠিন টিম বিশাল। কিন্তু থার্ড রাউন্ডে অন্তত যাক আর কি। সেকেন্ড রাউন্ডটা চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জটা অন্তত পার করুক, থার্ড রাউন্ডে অন্তত যাক। আর এই তোমার থার্ড রাউন্ডের খেলা হবে হচ্ছে 2020-তে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। এখনও অবধি ডেট তোমার ফিক্সড হয়নি। তো এটাই ছিল ইন্ডিয়া ওমেন্স টিমের খবর মোটামুটি। তো আমরা যেরকম জানি, যা জানি তাই দিতে থাকি। এরপরে আবার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিও আছে ইন্ডিয়ান ওমেন্স টিমের, তো সেগুলো তোমাদেরকে জানাতে থাকবো। আর টিমের ব্যাপারে যেটা বলি, টিম কিন্তু একই টিম আছে। যেই টিমটা রাউন্ড 1 খেলেছিল কোয়ালিফায়ার অলিম্পিক, যেই টিমটায় হিরো গোল্ড কাপ খেলেছে, যেই টিমটা সাব কাপ খেলেছে, এবং সেই টিমটাই কিন্তু সেম টিম, কোনো চেঞ্জ নেই। সেই টিমই কিন্তু তোমার খেলবে হচ্ছে এই সেকেন্ড রাউন্ড কোয়ালিফায়ার অলিম্পিকে। তো সেইখান থেকে কিন্তু এই টিমটার মধ্যে যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কোঅর্ডিনেশন আছে। তো আমরা আশা রাখতেই পারি। তো এবার চলে আসি ইন্ডিয়া ন্যাশনাল টিমের কথায়, মানে ইন্ডিয়া ন্যাশনাল মেন্স টিমের কথায়। তো সবাই জানো যে ইন্ডিয়া ন্যাশনাল টিমের কোচের অ্যাডভার্টাইজ, মানে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজ বেরিয়েছে। আগের দিন এই প্রশ্নটাই সবাই লাইভে করছিলে যে ইন্ডিয়ান কোচ নিয়ে কি হবে। আমিও সেদিন বলেছিলাম, কিন্তু পুচে আরও ডিটেলসে তোমাদের বলতে পারবে। তো এখন ভালো করে শুনে নাও যে ইন্ডিয়ান হেড কোচ নিয়ে কি আলোচনা এখন চলছে। তো ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স টিমের কোচের রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো তাতে কিন্তু অনেকেই
অ্যাপ্লিকেশন করেছে, যেরকম আমরা আগেও নামগুলো বলেছি, তার মধ্যে খুব আলোচিত নামের 2জন না 3জনের নাম আবার বলে দিচ্ছি, অ্যালবার্ট রোকা, তোমার সার্জিও লোবেরো, তো এরা কিন্তু রয়েছে। তো রিসেন্টলি সুনীল ছেত্রীর একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তো সেখানে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইএসএল আই লিগ নিয়ে কী মতামত আছে। তো ওখানে উনি আইএসএল আই লিগ নিয়ে মতামত জানিয়েছে। ও বলেছে যে আমি একটা টিম মানে একটা ক্লাবের মানে একটা লিগেরই ফরে আছি, মানে একটা লিগ হোক এটাই আমি চাই, কিন্তু কিছুটা হলেও ও মানে আইএসএলকে প্রায়োরিটি দিয়েছে, মানে আই লিগকে একটু হলেও ইগনোর করেছে, যদিও ও বলেছে যে আমি আই লিগ অনেকগুলো জিতেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে আই লিগটা খুবই স্পেশাল, কিন্তু তাও আইএসএলকে প্রায়োরিটি দিয়েছে। তো ওইখানেই ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স টিমের কোচ নিয়ে কী বক্তব্য আছে। তো ওখানে ওনাকে ডাইরেক্ট কোশ্চেন করা হয়েছিল যে অ্যালবার্ট রোকার সাথে তো আপনার খুব ভালো সম্পর্ক, তো সেইখানে আপনার কি বক্তব্য, আপনি কি চান যে অ্যালবার্ট রোকাকেই কোচ করা হোক? তো ওখানে ও পুরোপুরি ওটাকে ইগনোর করে এবং বলে যায় যে এটা আমার দায়িত্বই নয়, এটা যারা অ্যাপ্লিকেশন করবে সেটা টেকনিক্যাল টিমের কাছে যাবে, মানে এআইএফএফ টেকনিক্যাল যে টিম আছে তো তাদের কাছে যাবে, তারা ডিসাইড করবে ওদের ইন্টারভিউ নিয়ে। যদি আমার মতামত চায় তখন আমি আমার পার্সোনাল বক্তব্য জানাতে পারি ওই কমিটিকে, টেকনিক্যাল কমিটিকে, তার আগে অবধি কিছুই বলা যায় না। আর কোচ যে কেউ হতে পারে, যে ভালো, যে যার পোটেন্সিয়াল আছে যে কোচ হওয়ার মতো, তো তাকেই করা হবে। তো সে এটাই বলেছে। তো দেখা যাক 29 তারিখ অবধি তো এর অ্যাপ্লিকেশন জমা পড়বে, তো তারপরে ইন্টারভিউ প্রসিডিওর স্টার্ট হবে। কিন্তু এখানেও ঘাপলা আছে, পুরো বলছি যে ঘাপলা আছে, কারণ শ্যাম থাপার ইন্টারভিউ যারা কিছুদিন আগে দেখেছিলে তারা জানো, শ্যাম থাপা ওই টেকনিক্যাল কমিটির মধ্যে একজন। শ্যাম থাপা কিন্তু ডাইরেক্ট বলেছিল যে আমাদের কাছে কোনো পাওয়ারই নেই, আমাদের কাজ হলো যে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে থেকে শর্ট লিস্ট করে আমরা বলবো যে একে কোচ বানান, কিন্তু এই পাওয়ারটা কিন্তু আদেও দেওয়া হয় না ওনাদের কাছে অলরেডি শর্ট লিস্ট হয়ে আছে মোটামুটি 2 কি 3টে নাম, তাদের মধ্যে ওনারা নিজেদের বক্তব্য জানায়, সেই বক্তব্য শোনা হতেও পারে নাও হতে পারে, মানে ওই টেকনিক্যাল কমিটিটা পুরোপুরি মানে কোনো পাওয়ারই দেওয়া হয়নি টেকনিক্যাল কমিটিটাকে। তার মানে বুঝতেই পারছো কে কন্ট্রোল করছে। তো বলেই দিল যে এআইএফএ কি মানে কী রকমের ইয়ে হয়। তো যাই হোক, এর মধ্যে আরেকটা কথা বলে দিই, ওটা খুব ইন্টারেস্টিং নিউজটা আছে। এই ঘটনাটা হলো 2017 সালে ড্যানি ব্যাথ, যাকে অনেকেই চেনো, স্টোক সিটির হয়ে খেলে, স্টোক সিটির ডিফেন্ডার। তো ওই ড্যানি ব্যাথ এআইএফএফকে একটা মেল করেছিল বা চিঠি দিয়েছিল, তাতে ও বলেছিল যে ও ইন্ডিয়ার হয়ে খেলতে চায়। কারণ কি, ও খেলতে চাইলে ও আরামসে ইন্ডিয়ার মানে সিটিজেনশিপ পেয়ে যাবে, কারণ কি ওর বাবা অরিজিন মানে ওর ফাদারের অরিজিন হচ্ছে ইন্ডিয়ান অরিজিন। তো সেই জায়গা থেকে ওর কিন্তু এটা মানে সিটিজেনশিপটা পেতে খুব একটা প্রবলেম হতো না। কিন্তু এআইএফএফ ওর মেলের কোনো রকম রিপ্লাই দেয়নি। তারপরে ও অনেক রকমভাবে ওর এজেন্টকে দিয়ে এআইএফের সাথে কথা বলার চেষ্টা করেছে, এআইএফকে রিকোয়েস্টও করেছে, এজেন্ট নিজে এসে ইন্ডিয়াতে এসে চেষ্টা করেছিল। তো কিন্তু কোনোভাবেই এআইএফএফ ওর সাথে কোনো কোঅপারেট করেনি, কোনো মানে কোঅর্ডিনেশন যেটাকে বলা যায় সেটাও করেনি। কিন্তু ও নিজে খুব মানে চেষ্টা করেছিল এটা করার জন্য। তো তারপরে ও কিছুদিন আগে রিসেন্টলি 2018 সালের মাঝামাঝি ও একটা ইন্টারভিউ হয় একটা ইংলিশ নিউজ পোর্টালে। তো সেইখানে ও ওই ইন্টারভিউতে কিন্তু ও এটা বলে যে আমি চেষ্টা করেছিলাম যে যেহেতু আমি মানে কিছুটা হলেও ইন্ডিয়ান অরিজিন থেকে, তো সেই জন্য আমি চেয়েছিলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ফুটবল খেলার জন্য। তো তার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম এআইএফএফকে এবং অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু এআইএফের তরফ থেকে বা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে তার রিকোয়েস্টের এগেনস্টে কোনো রিপ্লাইও করা হয়নি বা কোনো রকম কোনো যোগাযোগ করার চেষ্টা করে। তো এটা ওনার কাছে খুব দুঃখজনক ঘটনা, এবং আমাদের মানে যারা ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি তাদের কাছেও একটা দুঃখজনক ঘটনা। তো যাই হোক, এরকম হয়তো আরও অনেক ঘটনা আছে, অনেক না প্রচুর ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার আছে যারা এখন ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু ভালো পারফর্ম করছে। এর আগের দিন যে বললাম স্পার্সের স্টেডিয়ামে প্রথম খেলা হলো, সেদিন কিন্তু টটেনহ্যামের হয়ে রাইট উইংয়ে একটা প্লেয়ার খেলছিল, ডিলান মার্কান্ডে। তোমরা নামটা অবশ্যই হয়তো শুনে রেখেছো। আর এই খেলাটা কিন্তু ইউটিউবে আছে, ইউটিউবে গিয়ে খেলাটা দেখো, ডান দিকে খেলছিল মানে রাইট উইংয়ে খেলছিল 7 নম্বর জার্সি ডিলান মার্কান্ডে। অসাধারণ স্কিল, মানে সেকেন্ড গোলটা যে পেলো পুরোপুরি ওর জন্য, একজনকে নাটমেক করে বেরিয়ে গেছিলো, তারপরে ওকে ফাউল করলো বক্সের ভেতর, ওটার থেকে পেনাল্টি পেলো, লাস্ট গোলটাও নিজে দিয়েছে। আর ওর যদি স্কিল দেখো সত্যি বলছি অসাধারণ লাগবে। আমি হঠাৎ করে দেখছি নামটা মার্কান্ডে, আমি তারপরে সার্চ করলাম, দেখছি ডিলান মার্কান্ডে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার। আর এইরকম যদি শুনে থাকো, একখানে এরকম রুমার বেরিয়েছিল যে মাইকেল চোপড়াও ইন্ডিয়ার হয়ে খেলতে চেয়েছিল, কিন্তু ওকেও কোনো রকম রিপ্লাই করা হয়নি বা কোনো রকম ওর আর কি মানে কোনো ইন্টারেস্টই দেখানো হয়নি। তো এখান থেকে বুঝতেই পারছো যে ইন্ডিয়ার মানে ফুটবল ফেডারেশন কতটা আনপ্রফেশনাল, মানে কোনো ইচ্ছা নেই, শুধু যেখানে টাকা
পলিটিক্স সেইখানেই রয়েছে। কারণ কি জানো, যারা হত্যাকর্তা বিধাতা হয়ে বসে রয়েছে তারা কেউ ফুটবলের লোক না, কারণ তারা কেউ কখনো ফুটবল সেইভাবে খেলেনি, ম্যাক্সিমাম খেলেনি, হয়তো ছোটোবেলায় খেলেছে, সবাই পলিটিক্যাল মানে দিক থেকে স্ট্রং, সেই হিসাবে কিন্তু এসেছে। তো এইটা কিন্তু খুব দুঃখজনক, কারণ বাইরের যত টিম দেখবে, মানে আগের দিনই তোমাদের যে কথাটা বললাম ডেভার সুকিচের কথা, তো এই ক্রোয়েশিয়া যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল অবধি গেছে, ওই লোকটা কিন্তু ওদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, যে 1998 সালে গোল্ডেন বুট পেয়েছিল। তার মানে ভাবো ওখানে কারা একদম টপ পজিশনে বসে আছে আর এখানে কারা বসে আছে। তো এটা মানে শুধু ক্রোয়েশিয়া না, এটা বিদেশের প্রচুর দেশের ক্ষেত্রেই এরকম, বিদেশে প্রচুর দেশ প্রচুর ক্লাব ক্ষেত্রে রয়েছে যে মানে যারা ফুটবল প্লেয়ার, এক্স প্লেয়ার, তাদেরকে দায়িত্ব দেওয়া আছে। কিন্তু ইন্ডিয়াতে সেটা সম্ভব না, যার ক্ষমতা আছে, যার টাকা আছে তাকেই দেওয়া হবে। তো সেই জন্য ইন্ডিয়ান ফুটবলের উন্নতি তো খুব কমই হয়। তাও আমরা চেষ্টা করছি যতটা মানে লোককে অ্যাওয়ার করা যায় তার জন্য। মানে ইন্ডিয়াতে লেজেন্ড কত ভাবো, শ্যাম থাপা, IM বিজয়ন, এরকম লোক বসে আছে, এদিকে কারা পোস্ট নিয়ে বসে আছে, এইসব বড় বড় পোস্ট এরা নিয়ে বসে আছে, যারা সারা জীবন ফুটবলকে দিয়ে গেল তাদের কাছে কোনো পোস্ট নেই। এরপরে জুন মাসে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের টুর্নামেন্ট রয়েছে, তো সেটা হলো কিংস কাপ, সেইটা খেলবে জুন মাসের 3 তারিখ থেকে 11 তারিখ অবধি। তারপরে কিংস কাপ কিন্তু খুব প্রেস্টিজিয়াস, ওখানে মানে ইনভিটেশনাল, তো ইনভাইট করলে তবেই খেলতে পারে। মানে AFC এশিয়ান কাপের আগে আমরা তোমাদের কিংস কাপের কিছু স্ট্যাটিস্টিক্স বলছিলাম যে এই টিম জিতেছে, ওই টিম জিতেছে, তো কিংস কাপ কিন্তু যথেষ্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। জুলাই মাসে রয়েছে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ, তো গত বছর এটা ইন্ডিয়াতেই হয়েছিল, তাদের কেনিয়া নিউজিল্যান্ডের মতো টিম খেলেছিল এবং ফাইনালে ইন্ডিয়া 2-0 গোলে জিতেছিল কেনিয়াকে হারিয়ে। তো এই বছরও সেই টুর্নামেন্টটা হচ্ছে, সেটা হবে হচ্ছে জুলাই মাসে 7 থেকে 18 জুলাই হবে। তো তাতে দেখা যাক এবছর কোন কোন টিমকে ইনভাইট করা হয়। তো দেখা যায় 4টে ভালো টিমই আসবে, তো তাদের সাথে ইন্ডিয়া খেলবে, তো শক্তি অনেকটাই যাচাই হবে। এরপরেই ইন্ডিয়ার আরও 2টো খেলা আছে, 29 জুলাই আর 10 আগস্ট, 2টো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। তো সেই টাইমে ইন্টারন্যাশনাল ব্রেক চলে, যেহেতু ফ্রেন্ডলি ব্রেক চলে, তো সেই টাইমে ইন্ডিয়া 2টো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলবে। তো কোন কোন টিমের সাথে খেলবে এখনও অবধি সেগুলো ডিসক্লোজ করা হয়নি বা কথাবার্তাও হয়তো হয়নি। আর ইন্টারকন্টিনেন্টাল কাপে কাকে কাকে ইনভাইট করা হবে সেটাও এখনও জানানো হয়নি, তো সেই জন্য টিমগুলোর নাম বলতে পারলাম না। তো যখন আমরা জানতে পারবো অবশ্যই সেগুলো সম্পর্কে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সবাই এটাতেও কমেন্ট করো তোমাদের বক্তব্য। প্রথম কথা তো হেড কোচ নিয়ে, তোমরা কাকে হেড কোচ হিসেবে চাও, কারণ সবারই একটা ফেভারিট তো সবারই আছে, তো সেই হিসেবে তোমাদের বক্তব্য জানাও। আর ওমেন্স ফুটবল তো অবশ্যই ফলো করো, কারণ আমাদের ন্যাশনাল টিম, 1000বার বলেছি আবার বলছি, আমাদের ন্যাশনাল টিম অবশ্যই ফলো করো। এই নিয়েই ভিডিও শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর রেগুলার এরকম নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা টিংটং করে দাও। মুখস্থ হয়ে গেছে, ঝড়ের গতিতে বলছি একই জিনিস রোজ বলতে বলতে। তো আর খালি তো ইন্ডিয়ান ফুটবলের ভালো দিকটাই দেখাচ্ছি, খারাপ দিকটাও দেখাতে হবে। সব দেখাবো, সব ওয়েট করো। তো এখনের জন্য টাটা।